বিয়ে করার জন্য আর মেয়ে পেলি না? ছি ছি, সমাজে মুখ দেখাবো কি করে? আমি তনয়াকে ভালোবাসি মা। রাখ তোর ভালোবাসা, তা বলেই ডিভোর্সি একটা মেয়েকে? ওর পরিচয় ডিভোর্সি নয়, ও খুব ভালো মনের মেয়ে। থাক, তোমাকে আর ওর হয়ে সাফাই গাইতে হবে না। কোত্থেকে অজাত কুজাতকে ধরে নিয়ে চলে এলি। এইসব মেয়েদের আমি ভালো করে চিনি, না হলে তোর মতো ছেলেকে ফাঁসাতে পারে? মা, তুমি অনেকক্ষণ থেকেই আজে বাজে বলে যাচ্ছ। এসব বলে তুমি অন্তত ওকে আর অপমান করো না। তুই তো এমন ছিলি না, মায়ের মুখের ওপর কথা বলার সাহস দেখাস কি করে? বন্দনা, তুমি কী সব বলছো? বিনয় তো ভুল কিছু করেনি। যাকে ভালোবাসে তাকে বিয়ে করে নিয়ে এসেছে, এতে অসুবিধাটা কোথায় তোমার? তা বলে ডিভোর্সে একটা মেয়েকে পাড়াতে মাথা তুলে দাঁড়াতে পারবে তো কাল থেকে? যেমন বাবা তেমনি তার ছেলে। তা না হলে ছেলেকে কেউ এভাবে প্রশ্রয় দেয়? মাথা নিচু করার মতো কাজ তো কিছু করেনি, বরং আমার গর্ব হচ্ছে। এ ঘটনা আজ থেকে 5 বছর আগে। ছেলে ডিভোর্সে একটা মেয়েকে বিয়ে করেছিল বলে বাড়িতে ঝড় বয়ে গিয়েছিল। কারণ মেয়েদের একবার ডিভোর্স হয়ে গেলে মেয়েদের বাঁকা চোখে দেখে, আর সেটা নিয়ে আশেপাশের মানুষজন, পরিচিত বন্ধুবান্ধব, সবার কাছে সেটা বেশ রসালো বিষয় হয়ে ওঠে। এই চর্চাটা আবার বেশি করে মেয়েরা নিজেরাই। দুজন মানুষ একসঙ্গে থাকার স্বপ্ন নিয়েই ঘর বাঁধে, কিন্তু সম্পর্ক যখন তেতো হয়ে যায় তখনই কেবল সেই সম্পর্ক ডিভোর্সে রূপ নেয়। অথচ ডিভোর্স শেষে একচেটিয়া নারীর ওপরই সংসার করতে না পারার দোষ দেয় এই সমাজ। তর্জনী ওঠে মেয়েদের দিকে, অথচ ডিভোর্স ছেলে এবং মেয়ে উভয়েরই হয়। আমার শাশুড়ি মা তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন ছেলের এই হেন কর্মকাণ্ডে। বিয়ের পর থেকেই এমন আচরণ করতেন যে আমাকে বাড়ি থেকে বের না করে দিলে ওনার শান্তি নেই। তবে সব থেকে ভালো ব্যাপার হচ্ছে দুজন মানুষ সব সময় আমার পাশে থেকেছেন। একজন আমার স্বামী, আর একজন আমার শ্বশুর মশাই। এত অশান্তির মধ্যেও দুজন মানুষ মেরুদণ্ড সোজা রেখেছিলেন। শাশুড়ি মাকে কোনোদিনই সাপোর্ট করেনি কেউই, আর তার জোরেই আমি আমার আধিপত্য বজায় রাখতে পেরেছিলাম এই বাড়িতে। শাশুড়ি মা কত কথাই বলতেন, আর আমি কান দিতাম না কোনো কথাতে। আশ্চর্যের বিষয়, দুজন পুরুষ মানুষ সব সময়ই যখন আমার পাশে থেকেছেন, তখন আমার শাশুড়ি মা নিজে একজন মেয়ে হয়েও আমার বিরুদ্ধে গেছেন সব সময়। আজ আমার একমাত্র ননদিনীর বিয়ে। বাড়িতে লোকজনের সমাগম, হইহুল্লোড় চলছে। সকাল থেকেই সানাই বাজছে। বলতে গেলে এক্কেবারে ধুমধাম করে বিয়ে। বাজি বাজনা বাদ্যি, এক্কেবারে রাজকীয় ব্যাপার। আজ আমার অনেক কাজ। ননদিনীর বিয়ে বলে কথা, তার মধ্যেই কলম ধরেছি। যখন সময় পাচ্ছি লুকিয়ে লুকিয়ে একটু করে লিখছি এ কাহিনী। আরে বৌমা, তুমি এখানে? আমি সারা বাড়িতেই তোমাকে খুঁজে চলেছি। কিছু বলবেন মা? একটু খবর নিয়ে দেখো না, গায়ে হলুদ নিয়ে বেরিয়েছে কি না। এক্ষুনি দেখছি। ননদিনীর বিয়েটা হচ্ছে আমার পরিচিত একজন বন্ধুর সঙ্গে। নাম অভিনন্দন। ছেলে হিসেবে ভীষণ ভালো, সরকারি চাকুরে। এছাড়া একটা এনজিওর সাথে যুক্ত। সম্বন্ধটা আমি করেছিলাম। আমি ওকে বলেছিলাম আমার নিজের ননদ আছে, দেখতে পারিস। তারপর দেখে পছন্দ হয়, দুই বাড়িতে কথাবার্তা হয় বিয়ের জন্য। তারপর আসে সেই প্রতীক্ষিত বিয়ের দিন। ননদিনী সেজেছে
এক অপরূপ সাজে, খুব সুন্দর লাগছে। প্রতিটি মেয়ে অপেক্ষা করে থাকে এই দিনটার জন্য। ভালো ঘর, ভালো বর, কে না চায়? সত্যিই তো, অভিনন্দনের মতো ছেলে হয় না। এমন একটা ভালো ছেলে সত্যিই ননদিনীর বিরাট সৌভাগ্য। চারিদিকে আলোর রোশনাই, সারা বাড়িতে আলো ঝলমল করছে। সব কাজের মধ্যে থেকেও আমি আমার ঘরে এসে বসেছি দু কলম লেখার জন্য। কারণ অনেক আগে থেকেই ঠিক করে রেখেছি, আমি যদি কোনো দিন ননদিনীর বিয়েটা প্রকাশ্যে ধুমধাম করে দিতে পারি, তবে সেই দিনই লিখব এই গল্প। তো লিখতে যাব, অমনি আবার ছুটে আসেন শাশুড়ি মা। আমাকে কিছুতেই কাজ ছাড়া করতে চান না আজ। আমাকে ঘরের মধ্যে বসে থাকতে দেখে শাশুড়ি মা বলে উঠলেন, ও মা, এ কি, এখনো তুমি সাজগোজ করনি বৌমা? বর আসার টাইম তো হয়ে গেল। এই যে মা, এক্ষুনি করে নিচ্ছি। শাড়িটা তোমার পছন্দ হয়েছে তো বৌমা? হ্যাঁ মা, ভীষণ। শাশুড়ি মার দেওয়া লাল বেনারসিটা পরে নিই। এদিকে বাড়িতে নানান অতিথির আনাগোনা, সবাইকে সামলাতে হচ্ছে। বাড়ির বউ আমি, অতিথি আপ্যায়নের দিকটাও খেয়াল রাখছি। বন্ধু অভিনন্দন বরবেশে এসেছে বিয়ে করতে। ঠিক সময়ে শুভ লগ্নে আমার একমাত্র ননদিনীর সাথে সাত পাকিয়ে বাধা পড়েছে। এক নতুন জীবনের স্বপ্ন বাস্তবে রূপ পায় এবং বিয়ের পর্ব সমাপ্ত হয়। এতক্ষণ আপনারা ভাবছিলেন একজন মানুষ কী করে আবার একটা অন্য রূপে ফিরে এলো, যে মানুষটা তার ছেলের বউকে সহ্যই করতে পারত না, সে মানুষটাই আবার তার বৌমার সাথে এমন একটা ভালো সম্পর্ক কী করে তৈরি করলো। এখন সে কথাই আসা যাক। যাই হোক, বিয়ের পর থেকে আমার একটা নতুন সংসার হলো। আপাতত সেটাই আমি মনে করেছিলাম, কিন্তু বাড়িতে আমার শাশুড়ি মা মনে করতেন আমি একমাত্র মঙ্গল গ্রহ থেকে এসেছি, ওনারা পৃথিবীতেই থাকেন। এদিকে বাইরে বের হলে পাড়ার লোকজন একটু কানাঘুষো করত প্রথম প্রথম। তারপর থেকে সব ঠিক হয়ে গিয়েছিল। আমি অবশ্য বাইরের লোকের কথায় কান দিতাম না। শাশুড়ি মা কিন্তু প্রতিটা দিন আমার সাথে ঝামেলাই করে গেছেন। একদিন ছুটির দিনে সকালে খেতে বসেছেন, তো শ্বশুর মশাই নিজেই বললেন, এভাবে ঘরে বসে সময় নষ্ট না করে কিছু তো একটা করতে পারো বৌমা। এমন কথায় শাশুড়ি মা তো অগ্নিশর্মা। বললেন, বাড়ির বউ বাইরে বেরোবে কাজ করতে? কেন, বেরোলে কি হয়েছে? ওর তো কিছু একটা করাও দরকার। তাছাড়া ওকে তো তুমি তোমার ছেলের বউ হিসেবে মেনেই নাওনি, তাহলে কবে থেকে বাড়ির বউ হলো আবার? শ্বশুর মশাইয়ের পূর্ণ সমর্থনে আমি বাইরে বেরোই, একটা ছোটোখাটো চাকরিও জোগাড় করি। তারপর আস্তে আস্তে নিজেও একটা এনজিওর সাথে যুক্ত হই। ওখানে গিয়ে দেখি কত ভালো ভালো মানুষ, পরিচয় হয় সবার সাথে। অভিনন্দনের সাথে পরিচয়টা ওখানেই। তখন থেকে ও আমার ভালো বন্ধু হয়ে যায়। মোটামুটি মাস 6 কেটে গেছে। এবার শুরু হলো অন্য একটি ঝামেলা। ঝামেলাটি আমার ননদিনীকে নিয়ে। ননদিনী তখন সবে 1 বছর বিয়ে হয়েছে। শ্বশুরবাড়ির লোকজন ভালো হলেও ননদিনীর স্বামী মানুষটি ভালো নয়। উনি পরকীয়ায় আসক্ত। এমন স্বামীর সঙ্গে ননদিনী থাকবে কী করে? কখনই থাকা যায় না বলে আমিও মনে করি। তাই ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসা উচিত বলে মনে করেন আমার শাশুড়ি মা। আমিও শাশুড়ি মাকে সাপোর্ট করেছিলাম তখন। অবশেষে সব দিক থেকে চিন্তা করেই শেষমেশ ননদিনীর ডিভোর্স হয়ে গেল। এরপর ননদিনী চলে এলো বাপের বাড়িতে। কি হবে তাহলে এরপরে? গ্র্যাজুয়েশন পাশ করার পরেই বিয়েটা দিয়েছিলেন শাশুড়ি মা।
শ্বশুর মশাইয়ের অনেক আপত্তি সত্ত্বেও, কারণ পাত্র শাশুড়ির পরিচিত, মানে শাশুড়ি মায়ের বাপের বাড়ির দিকে চেনাশোনা। কিন্তু ছেলেটি যে পরকীয়ায় আসক্ত হবে এটা আর কে জানত। যাই হোক, ডিভোর্সি মেয়ে মানেই যে তার সব দোষ থাকে না, এটা শাশুড়ি মাকে ভালো করেই বুঝিয়ে দিলাম। এরপর থেকে শাশুড়ি মা নিজেই তার মেয়ের আবার বিয়ে দেবার জন্য উঠে পড়ে লাগলেন, কারণ মেয়েটার সারা জীবন পড়ে আছে। ব্যাপারটা হলো, পরের মেয়ের ডিভোর্স হলে তার দোষ থাকে, কিন্তু নিজের মেয়ে হলে তার জন্য সমবেদনা থাকে। এই মানসিক অবস্থায় আমি ননদিনী এবং শাশুড়ি মায়ের পাশে থেকে মনোবল জুগিয়ে গেছি। আমি ননদিনীকে পড়াশুনো শুরু করতে বলি এবং আমার সহযোগিতায় এমএ কমপ্লিট করে। তারপর সেদিন অভিনন্দনকে বললাম ননদিনীর কথা। সত্যি, ওর মতো উদার ছেলে হয় না। ও বলেছিল ডিভোর্স যে কোনো কারোরই হতে পারে, আমার কোনো অসুবিধা নেই। বলছিস যখন, তখন না হয় দেখেই আসি। তারপর আর কি, দেখে শুনে পছন্দ, আর আজই সেই বিয়েটা সম্পূর্ণ হলো। বিয়ের সমস্ত কাজকর্ম মিটে গেছে। এমন সময় দেখি শাশুড়ি মা ছুটে এসেছেন আমার কাছে। জিজ্ঞেস করলাম, কিছু বলবেন মা? এত বড় একটা কাজ তুমি না থাকলে কোনোভাবেই সম্পূর্ণ হতো না। তোমার এই ঋণ জন্ম জন্মান্তরেও শোধ করতে পারবো না। তুমি শুধু বৌমা নয়, আজ থেকে তুমি আমার এক মেয়ে। এমন করে বলবেন না মা, আমি আপনার মেয়ের জায়গাও নিতে চাই না। তবে কিছু কথা আপনাকে বলতে চাই। আমরা মেয়েরাই যদি মেয়েদের পাশে না থাকি, তাহলে কে থাকবে মা? ডিভোর্স হলেই যে সব মেয়ে খারাপ হয় তা নয়। তাই চলুন না আমরা সেই দায়িত্ব নিয়ে একে অপরের পাশে থাকি। কত শত মেয়ে আছে, তাদের নামগুলোই আমরা ভুলে যাই। ঘুণ ধরা সমাজের দেওয়া একটা নাম দিয়ে পরিচিত করে তুলি, বলি ডিভোর্সি। কিন্তু কেন, কেন তাদের বাঁচার অধিকারগুলো কেড়ে নেই বলতে পারেন? ক্ষমা করে দাও বৌমা, আজ থেকে আমিও তোমার পাশে আছি, আর সারা জীবন পাশে থাকতে চাই। তোমাদের এনজিওর সাথে আমিও যুক্ত হতে চাই। আমার দু চোখ তুমি খুলে দিয়েছ। তোমার মতো মেয়েদেরকে আমরা মেয়েরাই হারিয়ে দিই। আজ আর দূরে দাঁড়িয়ে থেকো না, কাছে এসো, বুকে জড়িয়ে ধরি। অন্তত নিজের পাপটা কিছুটা হলেও কম হোক।